আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আইসিইউতে জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর এখনও শঙ্কামুক্ত নন। তার মাথায় রক্তক্ষরণ ও চোয়াল এবং নাক ফেটে গেছে বলে জানান চিকিৎসক। গঠন হয়েছে মেডিকেল বোর্ড। হাসপাতালে নূরের খোঁজ নিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। সাদিয়া কানিজকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নির্দয় আঘাতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, ভেঙে গেছে চোয়াল ও নাকের হাড়। নূরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করার কথা জানিয়েছেন চিকিৎসকরা। জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান নিউরোসার্জন। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। হাসপাতালে নূরের খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তার। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। গতকাল নূরের উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে হামলা চালাবে, সেইটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হয়। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ভৈরবের দুর্জয় মোড় থেকে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অবরোধকারীরা কি বলছে জানাবেন? ভারত থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু চট্টগ্রাম রাঙ্গামাটি, চট্টগ্রাম কাপ্তাই, চট্টগ্রাম খাগড়াছড়ি এই সড়কটি ব্লক করে রেখেছেন নগরীর 2 নম্বর গেট এলাকায়। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে যাচ্ছেন। বিভিন্ন যৌথ বাহিনীর যে হামলা হয়েছে নুরুল উপরে, সেটা কিন্তু তীব্র প্রতিরোধ তারা করেছেন এবং একই সাথে কিন্তু তারা দোষীদের শাস্তির দাবি করছেন। এবং এখানে ভারত থেকে কিন্তু তারা কিন্তু 2 নম্বর গেট এলাকায় যখন অবস্থান নেয় আসলে রাস্তা ব্লক হয়ে গেছে এবং যানবাহন কিন্তু আটকা পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু তাদের একটাই দাবি, সেক্ষেত্রে কেন আসলে গণ অধিকার পরিষদের সভাপতির উপরে হামলা হয়েছে সেটা প্রতিবাদ করছে। এবং তারা কিন্তু যারা হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা কিন্তু বারবার জানাচ্ছেন। এবং তারা একটি বিষয় জানাচ্ছেন আসলে সেদিন কি ঘটেছিল এবং সিসিটিভি ফুটেজে আসলে যা দেখা দিয়েছে, ক্যামেরা যা দেখা দিয়েছে, আসলে সেগুলো বিশ্লেষণ কেন করা হচ্ছে না, তারা সেই দাবি করছেন। এবং তাদের আরো দাবি হচ্ছে যে আসলে এই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও কেন আসলে তাদের সভাপতির উপরে হামলা হলো, সে বা কারা আসলে এই হামলা করেছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু
এই আন্দোলন চালিয়ে যাবেন। আমার কাছে ধন্যবাদ। জমজমাট ডাকসু নির্বাচনের প্রচার, শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা তাদের ইশতেহার তুলে ধরে ভোট চাচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছেন ডাকসুতে যোগ্য নেতৃত্বকেই বেছে নেবেন তারা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারও শুরু হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনও জমে উঠেছে। মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি চলছে প্রার্থীদের ডোপ টেস্ট। প্রথমবারের মতো ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তাসিন খান নামে এক নারী শিক্ষার্থী। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে কাল। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী রাকিব হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মোস্তাফিজ রকি সরাসরি যোগ দিচ্ছেন। শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাকিব, ডাকসুতে প্রার্থীদের প্রচারের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কিন্তু এক প্রকারে জমে উঠেছে। এখানে আচরণবিধি মেনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন এবং ভোটাররাও কিন্তু তাদের খুব সাদরে গ্রহণ করে নিচ্ছে। ভোটাররা বলছেন আসলে একজন প্রকৃতি যে শিক্ষার্থীদের কাজ করবে এরকমই তারা ভোটার চান এবং প্রার্থীদের অভিযোগ করেছে লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি। এই নিয়ে তাদের কিন্তু এক প্রকার শঙ্কা রয়ে গেছে। এছাড়া ভোটাররাও বলছেন যে আসলে ইশতেহারের সঙ্গে যেই প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থী ব্যক্তি হিসেবে কেমন তা দেখেই কিন্তু তারা মূলত ভোট দেবেন। একজন যে যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে পারবেন এরকম নেতাকে বেছে নিতে চান তারা। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এছাড়া জগন্নাথ হলে বুদ্ধিজীবীদের প্রতি স্মরণ করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান বলেন ভোটারদের দিন সেনা মোতায়েনের প্রশাসনের সিদ্ধান্তটি আরেকটু ভেবে চিন্তে নেওয়া উচিত। এই বিষয়ে সেনাবাহিনীর যে মোতায়েনের বিষয়টা নিয়ে কিন্তু প্রায় বেশিরভাগই শঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সকলের মধ্যে। তারা বলছেন যে আসলে যেহেতু ঢাকা ক্যাম্পাস কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি যেহেতু একটা নির্বাচন, শিক্ষার্থীদের নির্বাচন, এখানে যদি সেনা মোতায়েন করা হয় তাহলে কিন্তু এক প্রকার ভীতির সৃষ্টি হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে এতে কিন্তু তারা আসলে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখতে পারে শিক্ষার্থীদের। তো ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া। এবার চলে যাচ্ছি রাজশাহীতে রকির কাছে। রকি, আপনার ওখানে সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। সিনথিয়া, মূলত সকাল ৮টা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ৬টি মেয়েদের আবাসিক হল রয়েছে সেই ৬টি হলের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছে তারা কিন্তু ডোপ টেস্টের যে নমুনা সেটি কিন্তু তারা ইতোমধ্যে জমা দিয়েছে এবং বেলা ১১টা পর্যন্ত কিন্তু নমুনা যে সংগ্রহের কাজ সেটি কিন্তু আসলে চলেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মূলত ২৮শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত যে ডোপ টেস্টের যে নমুনা সংগ্রহ সেটি কিন্তু আসলে চলমান থাকবে এবং এই ক্ষেত্রে যেটি আসলে করতে হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তারা কিন্তু আসলে স্ব পদের তারা যে
প্রতিদ্বন্দ্বিতা করতে চায় পদে, সেই পদের যে ব্যাংকে তারা অর্থ জমা দিচ্ছে এবং সেই স্লিপটা সংগ্রহ করছে এবং সেই স্লিপের পেছনে তারা কিন্তু তাদের যে নাম এবং আইডি এবং যে মোবাইল নাম্বার তিনটি উল্লেখ করেই কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে আসছেন এবং যে ডপ টেস্টের যে নমুনা সেটি তারা দিচ্ছেন এবং এই ডপ টেস্টের যে পরীক্ষার যে রিপোর্ট সেটি কিন্তু আসলে মনোনয়নপত্র যেটি জমা দিতে হবে এবং সেটি কিন্তু যুক্ত করতে হবে এবং আপনি জানেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আগামী 4 সেপ্টেম্বর এবং 4 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আসলে নির্বাচন যে কমিশন রয়েছে রাকসু তারা কিন্তু এই কাজটা আসলে সম্পন্ন করতে চান। আর যদি আপনাকে যদি কথা বলি, এখন পর্যন্ত আসলে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রাকসু এবং ছাত্র সিনেট এবং হল সংসদের মোট 643টি ফর্ম এখন পর্যন্ত আসলে উত্তোলন করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে তারা আসলে বদ্ধপরিকর এবং সেটি তারা মাথায় রেখে আসলে কাজ চালিয়ে যাচ্ছে। সিনথিয়া, ধন্যবাদ। নির্বাচনের বিরুদ্ধে কোন দল বক্তব্য দিলে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এদিকে 17 বছর পর মেহেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে জেলা বিএনপির সম্মেলন। উদ্বোধনী বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এসেছে। সম্মেলনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে জাভেদ মাসুদ মিল্টন ও অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোন দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। বিনিয়োগ চাঙ্গা করতে ভালো নির্বাচন দরকার বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আর্থিক খাতে সংস্কারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত রাখার পরামর্শ তার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। এলডিসি গ্রাজুয়েশন হলে দেশের পোশাক ফার্মাসিউটিক্যালস খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন শঙ্কা জানিয়ে এখনই প্রস্তুতি নেবার পরামর্শ তার। এ সময় সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ যথাসময়ে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এতে মব সন্ত্রাস নির্মূল হবে। এলডিসি গ্রাজুয়েশন পেতে বিগত সরকার বিবিএস এর মাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা একটা ভালো নেতৃত্ব যদি পাই, আমরা একটা সুশাসন পাই, তাহলে কিন্তু বাংলাদেশকে ভিক্ষুকের দেশ হিসেবে তো বলা যাবেই না, বরঞ্চ আমরা ইমাজিন টাইগার হিসেবে বাংলাদেশকে আমরা পরিণত করতে পারবো। যে বিগত সরকার তাদের ভুল তথ্য, মিথ্যা তথ্য, বানোয়ার তথ্যের মাধ্যমে আমাদেরকে নানা তথ্য দিয়েছে। সরকার যে এই টার্গেটটা নিয়ে অগ্রসর হচ্ছেন যে আমরা গ্রাজুয়েশন করব, এবং সেই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে 5টা অগ্রাধিকার ঠিক করা হয়েছে। যারা নাকি বড় আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনারা দেখবেন এই ট্রাম্প ট্যারিফের পরে তাদের অর্ডার ইত্যাদিও কিন্তু কিছুটা এখন বাড়ছে। তো তাদের প্রস্তুতি, প্রশ্ন হলো যে যারা স্মল মিডিয়াম তাদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ 2010 সালের ডিসেম্বরে সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে দিবসটি ঘোষণা করা হয়। পরের বছর থেকে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। জুলাই গণঅভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন, যেখানে এক বছরে এই কমিশনে 1008টি অভিযোগ জমা পড়েছে। বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-র বেশি গুমের ঘটনা ঘটেছে, যার মধ্যে 150 জনেরও বেশি ব্যক্তি এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গেল 5 বছরে 2.5 লাখেরও বেশি নিবন্ধিত লোক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি। সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, ক্রমবর্ধমান সংঘাত, গণ অভিবাসন এবং যুদ্ধের নিয়ম ভঙ্গের কারণে এই নিখোঁজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংঘাতপূর্ণ দল এবং তাদের সমর্থনকারীরা যুদ্ধের সময় মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক রেড ক্রসের মহাপরিচালক পিয়েরে
ক্রায়েনবুল। এছাড়া নিখোঁজ হওয়া বন্ধ ও নিখোঁজ ব্যক্তিদের চিহ্নিত এবং পরিবারকে সহায়তা করা সশস্ত্র সংঘাতের সঙ্গে জড়িত রাষ্ট্র এবং পক্ষগুলোর প্রাথমিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতকাল 2টি পিস্তল, 2টি বিদেশি রিভলভার ও 10 রাউন্ড গুলি সহ 6 জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 2 অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, আসামিরা অস্ত্র নিয়ে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা সহ গুরুতর অপরাধ করে আসছিল বলে জানান র্যাব 2 এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। মেট্রো রেলের এমআরটি লাইন 1 নির্মাণের একটি প্যাকেজে জাপানের বাইরের ঠিকাদার থাকবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। মেট্রো কর্তৃপক্ষ বলছে, কেবল একই ধরনের কোম্পানি দরপত্র জমা দেয়ায় প্রতিযোগিতা হচ্ছে না, আর খরচ কমাতে দেশীয় পণ্য ও জনশক্তি কাজে লাগাতে ঠিকাদারদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের আমলে অতি মূল্যায়িত টেন্ডারের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর পাতাল রেলের কারণে এর ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। মেট্রো রেল নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। মেট্রো রেলের এমআরটি লাইন 5 উত্তর, যা হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত হবে। মোট 20 কিলোমিটার পথে হবে 14টি স্টেশন, যার মধ্যে 9টি পাতাল ও 5টি উড়া স্টেশন থাকবে। এমআরটি লাইন 1-এর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশে পুরোটাই হবে মাটির নিচে, আর নতুন বাজার থেকে পূর্বাচল রুটের 2টি স্টেশন হবে পাতালে। পাতাল মেট্রো নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, এতে আয় ব্যয়ের হিসেব কোনোভাবেই মিলবে না। ন্যাচারাল ভেন্টিলেশন, ন্যাচারাল আলো, সব কিছুই ন্যাচারাল। আর আন্ডারগ্রাউন্ডে গেলে যেদিন উদ্বোধন হবে ওদিনই আইসিইউতে ঢুকে যায়। আর্টিফিশিয়াল আলো, আর্টিফিশিয়াল বাতাস, এনার্জি হাংরি। মেট্রো 6 এলিভেটেড হয়েই আমি ভাড়াটা বাড়িয়ে দিয়েছি, তাহলে আন্ডারগ্রাউন্ডে গেলে আমি জানি না এই খরচটা কিভাবে উঠবে। মেট্রো লাইন 1-এর প্যাকেজ শুধু জাপানি ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ উঠলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে, প্রতিযোগিতার জন্য তারা আশানুরূপ সাড়া পাননি। একটি কোম্পানি না, বিভিন্ন কোম্পানি আসতেছে প্রায়, বাট সিমিলার নেচার অফ কোম্পানি আসতেছে। ফান্ডামেন্টাল রিফর্ম টানতে চাই যে এখানে কম্পিটিশন হওয়া দরকার। কম্পিটিশন হলে অটোমেটিক্যালি এটা ক্যাপেক্স কমে আসবে, এটার অপেক্ষা কমে আসবে। লোকাল ম্যাটেরিয়াল ইউজের জন্য, লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, কোচগুলি যাতে আমাদের দেশে প্রথম স্টেজে এখানে অ্যাসেম্বলি হয়, তারপরে যাতে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি অন্য মেট্রোর জন্য। সব টেন্ডার রিভিউ করে দেখার তাগিদ দিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিযোগিতা না বাড়লে ব্যয় বাড়বে। এটার একটা যথেষ্ট পরিমাণ রিভিউ করার দরকার আছে। একটু হোঁচট খেলেও যদি আমরা সাশ্রয়ী মূল্যে করার জন্য, যেটা আমরা অলরেডি একটা ফল পেয়েছি, টেন্ডার হয়ে গিয়েছিল, অ্যাওয়ার্ডও হয়ে গিয়েছিল, রিনেগোশিয়েট 3 বার করে আমি জনগণের পয়সাটা কমিয়েছি, এটা চারটিখানি কথা না। এই সরকারের জন্য একটা বড় অর্জন। আগের সরকার, বিশেষ করে যেই এমডি ছিল, নন টেকনিক্যাল এমডি, তারা মেট্রো সম্বন্ধে কিছু ধ্যান জ্ঞান রাখে না। তাদের আওতায় যেই টেন্ডারগুলি হয়েছে সবসময় অতি মূল্যায়িত হয়েছে। মেট্রো রেল নির্মাণে ঋণের শর্ত শিথিল ও ব্যয় কমানোর বিষয়ে জাইকার সঙ্গে দর কষাকষি করছে অন্তর্বর্তী সরকার, যা ইতিবাচক হিসেবে দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, নূরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধ ঘোষণার যে দাবি উঠেছে তা আইনগতভাবে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি দেখব। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন। স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হলেও দোসররা তৎপর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম ৭১-এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সে মোতাবেকই নির্বাচন হবে। জনগণের চাহিদার বাইরে গিয়ে কোনো পিআর পদ্ধতি নয় গ্রহণ করা হবে না বলে জানান তিনি। নির্বাচনে বাধা আসলে দেশের তরুণরাই প্রতিহত করবেন বলে মন্তব্য করেন সেলিমা রহমান। নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অসঙ্গতি দূর করে আমরা দেশকে একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা উপহার দেব। অনেক রকম বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। সিরিজটিকে জয় পরাজয়ের চেয়েও ভালো ক্রিকেট খেলার দিকে নজর দিচ্ছেন কোচ ফিল সিমন্স। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। তপ্তরোদে সিলেটের লাকাত্তুরায় ব্যাট হাতে ছড়ি ঘুরাচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা। আর ঠায় দাঁড়িয়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড দেখছেন তার মন্ত্র কতটা রপ্ত করতে পেরেছেন শিষ্যরা। টাইগারদের এই প্রস্তুতি নেদারল্যান্ডসের বিপক্ষে শনিবার প্রথম ম্যাচের জন্য। তবে সিরিজটিকে ছাপিয়েও নজর থাকছে এশিয়া কাপে। অবশ্য কোচ ফিল সিমন্স এত দূরে নজর রাখতে নারাজ। আপাতত সিরিজটিতে ভালো করতে চান তিনি, জানালেন দলের প্রস্তুতি নিয়েও। আমরা কঠোর পরিশ্রম করেছি, আশা করি ভালো কিছু হবে। আপাতত আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ এই সিরিজের পর হবে। এটা আন্তর্জাতিক একটা দলের বিপক্ষে সিরিজ, তাই আমাদের নজরটাও এখানেই। এদিকে টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক বাংলাদেশে এসেছেন ডাচদের দায়িত্ব নিয়ে। তাই সংবাদ সম্মেলনে এসেই করলেন স্মৃতিচারণ। অবশ্যই আমি মনে করি আমার ছেলেরা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমরা যদি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগাতে পারি তবে বাংলাদেশকে হারানোর শতভাগ সুযোগ আছে। বাংলাদেশের ক্রিকেটে অগ্রগতিও দেখছেন তিনি, তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কুক, তাই সিরিজ জয়েও আশাবাদী। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কিংবা সিরিজ জয়ের চেয়েও বেশি নজরে থাকবে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ছোঁয়ায় তামিম লিটনরা টি-20 ব্যাটিংয়ে কতটা পরিবর্তন আনতে পারলেও সেটাই এখন দেখার অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।